দেখো, গণতন্ত্রে ভোট হচ্ছে একটা উৎসব। উৎসব কথাটার মধ্যে একটা শব্দ লুকিয়ে আছে। উৎসব মানেই হচ্ছে আনন্দ, এর মধ্যে দুঃখের লেশ মাত্র নেই। আর এই উৎসবের মধ্যেই একটা প্রতিদ্বন্দ্বিতা লুকিয়ে রয়েছে। সেই প্রতিদ্বন্দ্বিতায় কেউ পরাজিত হবে, কেউ জিতবে। কিন্তু এটাই সবসময় আশা করা যায়, যে পরাজিত হয়েছে সেও মনে করবে যে আমি জিতেছি, আর যে জিতেছে সেও মনে করবে যে আমি জিতেছি। তাহলে প্রকৃতপক্ষে জিতলো কে? জিতলো গণতন্ত্র। এইটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা। তন্ত্র ক্রমশ পুরানো হচ্ছে। যে কোনো পুরানো জিনিস নতুন অবস্থায় যেমন অভিনন্দিত হয়, যত দিন যায় ততই সে রুগ্ন হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, কলঙ্কিত হয়ে পড়ে। বর্তমান গণতন্ত্র 1952 সাল থেকে যদি ধরা হয়, তো নিশ্চিতভাবে 2026 সালে এসে বলতে হয় গণতন্ত্র রুগ্ন হয়েছে এবং গণতন্ত্রের শেষ নিঃশ্বাস মানে প্রবাহিত হচ্ছে বলে আমার ধারণা। কিন্তু এই গণতন্ত্রের পরে কি, এই প্রশ্নের কোনো উত্তর এখনো কোনো দিশা মেলেনি। কাজেই এই রুগ্ন গণতন্ত্রকেই মানুষকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। সে যতই কারোর পক্ষে লাভদায়ক হোক আর কারোর পক্ষে ক্ষতিকারক হোক। আমি মনে করেছিলাম আমার বিপরীতে যারা রয়েছেন গণতন্ত্রে, বামপন্থীদের ছেড়ে দিলে, আমি মনে করেছিলাম যে চালাকির দ্বারাই গণতন্ত্রকে তারা রক্ষা করতে চেয়েছে। চালাকি দ্বারা জয় করতে গেলে যে পরিণতি হয়, সেই পরিণতি বর্তমান মানে শাসক পক্ষের মধ্যে এসে গেছে। অন্যায়, দুর্নীতি আর মানে বিরোধী পক্ষের কথাই বলছি আমি এখন। যখন আমার প্রশ্ন, তখন আমি ব্যাখ্যা করছি আর কি, এসে গেছে। আমি কেন ওই পক্ষে গেলাম না, প্রশ্নটা এইটা তো মূলত। তা আমার মনে হয়েছিল যে এটা একটা চালাকির প্রশ্ন, লাভ ক্ষতির প্রশ্ন, দেশ রক্ষার প্রশ্নও নয়, দেশের উন্নতিও নয়। সেবাটা হচ্ছে প্রচ্ছদ মাত্র। তাই আমি ওই দলে যাইনি। আমি যে দলই করি না কেন, আমাকে কেউ দিব্যি দেয়নি যে দেশের যত কিছু সমস্যা আছে তার সমাধান আমাকে করে দিতে হবে। যারা মনে করেছেন এই চিন্তাধারা থাকলে দেশের উন্নতি করা যাবে না, তারা সহজ পথ বেছে নিয়েছেন, নিয়ে অন্য দলে চলে গেছেন। গিয়ে পরিণতিতে নিশ্চিতভাবে তারা কেউ সুখী নয়। তারা জিতেছে কিন্তু সুখী নয়। তারা সকলেই খুব দুঃখের মধ্যে রয়েছে। দুঃখের মধ্যে থাকার থেকে তারা একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। তাদের সকলেরই মনের প্রশ্ন, আগামী প্রজন্মের জন্য তারা কি রেখে যাচ্ছে, এটাই তাদের সবচেয়ে বেশি পীড়াদায়ক। আর সবচেয়ে আনন্দদায়ক হচ্ছে যে আজকের যারা প্রজন্ম, তাদের মাথার উপরেতে পা দিয়ে তারা কর্তৃত্ব বা আধিপত্য করে যাচ্ছে। চিরদিনই মানে এটাই ঘটনা ঘটেছে যে যেটা আদর্শ, যেটা সত্যি, যেটা উন্নয়নের সোপান এবং সহায়ক, তার দলে সব সময় কম লোক থাকে। তাকে অনেক সময় একাই চলতে হয়। কিন্তু তার সেই একা চলার মাধ্যমে তার একটা লক্ষ্য থাকে, যে সে একা চলার মাধ্যমে যে আদর্শটাকে প্রচার করতে চায় তার অনুগামী সে তৈরি করতে পারবে। এবং কালে কালে প্রতিদ্বন্দ্বী যারা, তারা ক্ষয়প্রাপ্ত হবে এবং নিষ্ক্রিয় হয়ে পড়বে। বর্তমানে যে অবস্থা হয়েছে, সেখানে নিশ্চিতভাবে আমি যে পথ অনুসরণ করি তার অনুগামীর সংখ্যা খুবই কম। এই কষ্ট গণতন্ত্রের স্বীকার করে নিতে হয় মাঝে মাঝে। গণতান্ত্রিক অবস্থাতে কেউ স্থায়ী নয়, কারুর উত্থান হয়, কারুর পতন হয়। উত্থান হলে যেমন ক্ষমতা পায়, তেমনি যখনই পরাজিত হয় তখন দুঃখিত হওয়ার জায়গা নেই।
কারণ গণতন্ত্রে যে পক্ষ পরাজিত হয় তার দায়িত্ব ক্ষমতায় যারা আসে তাদের চেয়েও তার বেশি হয়। গণতন্ত্রে যে ক্ষমতা আসে, ক্ষমতা তাকে অসহিষ্ণু করে তোলে, ক্ষমতা তাকে মানে আধিপত্যবাদে বিশ্বাসী করে তোলে। গণতন্ত্র তাকে পুনরায় আবার কী করে সে ফিরে আসবে তার জন্য প্রস্তুতির অধ্যায় বলে মনে করে। কিন্তু গণতন্ত্রে যারা বিরোধী লোক থাকে তাদের কাজ এই জন্যেই বেশি যে শাসক দল যে সমস্ত অসাবধান পদক্ষেপ করে বা অহিতকর কাজকর্ম করে সেগুলির ব্যাপারে বিরোধিতা করে জনসাধারণের যারা প্রান্তিক মানুষ তাদের সুখ বাড়ানোর জন্যে, সম্পদ বাড়ানোর জন্যে, স্বাস্থ্য বাড়ানোর জন্যে কাজ করে চলে। কাজেই যারা বিপক্ষে থাকে, প্রতিবাদে থাকে, সবসময় তাদের কাজটা কঠিন হয় আর বন্ধু কম হয় এবং মানে যুদ্ধে যে জয় হয় সেই জয় অনিশ্চিত হয়। আমি আমার বৃত্তে খুবই সুখী। আমি মনে করি কোনো অন্যায়, কোনো পাপ চিরস্থায়ী হবে না। একদিন এই পাপী লোকেরাই আর দুঃখিত হয়ে তারা তাদের স্বভাব পরিবর্তন করবে। আমি তোমাকে একটা ঐতিহাসিক ঘটনা বলতে পারি। সে ঘটনাটা হয়তো খুব চালু নেই, তবু এই ঘটনাটা খুব মানে বাস্তব। আমরা জানি রাশিয়া আর ইউক্রেনে যুদ্ধ চলছে। ইউক্রেন রাশিয়া থেকে বেরিয়ে এসে নতুন রাষ্ট্র হয়েছিল। ইউক্রেনের বৈশিষ্ট্যটা ছিল যে সেখানে রুশবাদী লোক বেশি ছিল, ইউক্রেনীয় লোক ছিল কম। এই নিয়ে তাদের মধ্যে বিভ্রাট চলছিল, কিন্তু সেটা গণতান্ত্রিক দেশ ছিল। গণতান্ত্রিক নিয়মে সেখানে যে রাজা হলেন তিনি ছিলেন রুশপন্থী লোক। কিছুদিনের মধ্যে ইউক্রেনবাসী দেখল দুর্নীতিতে ভরে গেছে সেই দেশের সংস্থা। ইউক্রেনে পরের ভোট এলো এবং দেখা গেল একজন লোক জিতেছে, তার নাম হচ্ছে জেলেনস্কি। তিনি প্রকৃতপক্ষে রাজনীতির লোক নন, তিনি একজন কমেডিয়ান। কিন্তু তিনি যখন প্রথম পরিদর্শনে গেলেন তাঁর সচিবালয়ে, তখন গিয়ে দেখলেন যে প্রত্যেকটা ঘরে ঘরে তার ছবি পেস্ট করা আছে, ছাপানো আছে। তিনি দেখে সমবেত সরকারি কর্মচারীদের জিজ্ঞেস করলেন যে এখানে আমার ছবি কেন? তোমরা তো অনেকেই আছো অনেক দুর্নীতিপরায়ণ, অনেকে নানা রকম কুকর্ম করে থাকো, তা আমার ছবি টাঙিয়ে রেখে এখানে তোমাদের দুর্নীতি করার অধিকার কে দিল? তার চেয়ে তোমরা তোমাদের সন্তানের ছবি এখানে টাঙিয়ে রাখো। কোনো দুর্নীতি করতে গেলে তোমাদের মনে হবে তোমরা তোমাদের সন্তানের ক্ষতি করছো, কাজেই তখন তুমি সহজে মানে খারাপ কাজ করতে পারবে না, একটু চিন্তা করবে। আমরা এখন কি দেখি? আমরা সব জায়গায় দেখি সাফল্যমণ্ডিত যে সমস্ত রাজনৈতিক লোক আছে তারাই পছন্দ করেন যে ঘরে ঘরে তাদের ছবি টাঙানো থাক। মানুষ বেছে নেবে জেলেনস্কির যে এই দৃষ্টান্ত, এইটা উপাদেয় না, যারা যারা পছন্দ করেন তাদের ছবি দরজায় দরজায় টাঙানো থাকুক, সেটা উপাদেয়। এটা জনসাধারণের উপর ছেড়ে দিতে হয়। দুর্নীতি বা অসামাজিক কাজকর্ম এটা বেদের আমলেও ছিল, আচ্ছা এখনো আছে। কিন্তু বেদের আমল থেকে এখনকার আমলে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে বেদের আমলে যারা দুর্নীতি করত তারা লুকিয়ে লুকিয়ে বেড়াতো। আচ্ছা, তারা শঙ্কিত থাকতো কবে শাস্তি পাবে। আর বর্তমানের দুর্নীতি যারা করে বিচার তো হয় না, বুক ফুলিয়ে বেড়ায় এবং আবার দুর্নীতি করবে বলে প্রকাশ্যে ঘোষণা করে। সংবিধান সবাইকে আইনের পাশে বাঁধতে চেয়েছে এই জন্যেই যাতে দুষ্টের দমন হয়, শিষ্টের পালন হয়। কাজেই সংবিধান কখনোই কাউকে খারাপ কাজে প্রবিষ্ট হতে অনুমতি দেয় না।
তবুও গণতন্ত্রের নামে আমাদের দেশে এই দুরবস্থা হয়েছে কেন? এটা মনে রাখতে হবে সকলকে, গণতন্ত্রের রক্তপাতের কোনো জায়গা নেই। তবুও কেন রক্তপাত হচ্ছে? তার মানে হচ্ছে গণতন্ত্রের পোশাক পরে যারা স্বৈরতন্ত্রের উপাসক তারাই দলীয় ক্ষমতায় এসেছে। এটা একটা অবক্ষয়, এটা একটা এটা একটা বিকৃতি। কাজেই সংবিধান অত্যন্ত পবিত্র জিনিস। বর্তমানে তারা সংবিধান নামে এই সমস্ত অপবিত্র কাজ করে বেড়াচ্ছে। তাদের সঙ্গে আইনের সম্পর্কও নেই, সংবিধানের সম্পর্ক নেই, সম্পর্ক রয়েছে শাসকের আইনের। আইনের শাসন নয়, শাসকের আইনের। বয়স অনুপাতে ঠিকই রয়েছে, তবে এটা ঠিক আগে চলার পাশে যত বন্ধু বান্ধব পরিচিত লোক পেতাম সেই সংখ্যা নিতান্তই কমে গেছে। তার একটাই বড় কারণ যে আমি নিজেকেই আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি। আমি নিজে পরিমাপ করতে জানি যে আমি কতটা কাজের উপযুক্ত। আমি যেদিন ভাবলাম, আমি কর্মজীবন থেকে বলি, আমি একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম। এখনও সেখানকার লোকেরা আমাকে স্মরণ করে, গল্পে গল্পে তারা আমার কথা, আমার শিক্ষকতার কথা, গোটা গ্রামকে গড়ে তোলার কথা এসব এখনও মনে রেখেছে। অদ্ভুত জিনিস হচ্ছে যে কাউকে কাউকে দেখে মনে হবে সে বোধহয় আমার চেয়েও বয়স্ক, কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেখানে যেখানে শিক্ষকতা করেছি মূলত সেই সব জায়গাগুলি হচ্ছে মুসলমান প্রধান। এই মুসলমান হিন্দু এই যে শব্দ দুটি, এই দুটি আমি যতদিন কর্মজীবনে ছিলাম ততদিন আমাদের উভয় পক্ষের কাছেই অবান্তর ছিল। কোনোদিন এই প্রশ্ন আমি অন্তত কোলাঘাটের ক্ষেত্রে তা বলবো না। এখনো পর্যন্ত বাবুয়া, বরিশা ইত্যাদি গেলে প্রত্যেকেই খুব আনন্দের সঙ্গে আমাকে পুরানো কথা মনে করিয়ে দেয়। কোলাঘাটে অন্তত হিন্দু মুসলমান এই ধরনের অনুভূতি নিজেদের মধ্যে পার্থক্য রচনার ক্ষেত্রে অথবা দ্বৈরথের ক্ষেত্রে কখনোই আসছে না। সকলেই বন্ধু বান্ধব। মানুষে মানুষে প্রতিদ্বন্দ্বিতা করা এটা একটা প্রাকৃতিক নিয়ম, এটা হিন্দু মুসলমানের নিয়ম নয়। যখন মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে পরিচিত হয়নি তখন প্রাণীতে প্রাণীতেও লড়াই হতো, যে বেঁচে থাকতো সেই এগিয়ে যেত। কাজে এই যে যুদ্ধের কথা বলছো, মতবিরোধের কথা বলছো, এটা একটা প্রাকৃতিক নিয়ম। আমি ধরে নিই যদি যে ভারতবর্ষ থেকে সব মুসলমান চলে যাবে, তখন কি ভারতে সত্যিকারের মারামারি সংগ্রাম এগুলো থাকবে? কোনো অপরাধমূলক কাজ হবে না, হবে না। তখন দেখা দেবে যে একজন ব্রাহ্মণ ঘৃণা করছে একজন অব্রাহ্মণকে, কায়স্থ মাইশ তাদের নিম্ন চোখে দেখছে। একজন শিক্ষিত লোক সে একটা অশিক্ষিত লোকের প্রতি তুচ্ছতাচ্ছিল্য করছে। একজন বিত্তবান লোক একটা গরিব লোকের খাটিয়ে পয়সা দিচ্ছে না, তার শ্রম চুরি করছে। এই বিপরীতার্থক পরিস্থিতি প্রকৃতিতে বিদ্যমান, সর্বক্ষেত্রে বিদ্যমান। প্রকৃতি এমনভাবে তৈরি হয়েছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একজন ভক্ষক আর একজন ভক্ষক। একজন খেয়ে ফেলবে একজনকে, আরেকজন খেয়ে বেঁচে থাকবে। এই প্রতিযোগিতা সে মার্ক্সবাদী করুক আর গান্ধীবাদী করুক, এই প্রতিযোগিতা পৃথিবীর থেকে কখনো অন্তরিত হবে না। আমরা অনেক কাজ করতে পারিনি কোলাঘাটে, কিছু কাজ নিশ্চয়ই হয়েছিল আমাদের আমলে, কিন্তু আমাদের উত্তরসূরি হয়ে কোলাঘাটের কিছু কিছু যুবক উৎসাহী হয়ে যে দৃষ্টান্তমূলক পরোপকারের কাজেতে নিজেদের লিপ্ত রেখেছে, আত্মকেন্দ্রিকতার থেকে নিজেদের দূরে সরিয়ে রেখে সার্বজনীনভাবে নিজেদের বিলিয়ে দিতে পেরেছে, এর দৃষ্টান্ত আমাদের সময় খুব কম ছিল। আজকে তোমাদের দেখে আমরা খুব আনন্দিত যে অন্তত সমাজটায় শুধু আমরা বিষ বাষ্প রেখে যাচ্ছি না, কিছু কিছু ভালো আবহাওয়াও তৈরি করে রেখে যেতে পেরেছি।